আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু আর্টিকেরিয়া। আর্টিকেরিয়া প্রথমে এর ডেফিনেশন বা আর্টিকেরিয়াটা কি? আর্টিকেরিয়া ইজ এ ভাস্কুলার রিয়াকশন of the skin characterized by evanescent appearance of wheals and often is associated with pruritus and stinging sensation. একটু ব্যাখ্যা করে বলি, এটা হচ্ছে যে ভাস্কুলার রিয়াকশন অফ দ্য স্কিন এবং এখানে হুইল অ্যাপিয়ার হয়। হুইলের ডেফিনেশনটা আমি আপনাদের এর পূর্বেই বলেছি ইন্ট্রোডাকশন এবং বেসিক স্ট্রাকচার স্কিনের সেখানে। সেটা হচ্ছে যে ইভানসেন্ট অ্যাপিয়ারেন্সের, অর্থাৎ খুবই ঘনস্থায়ী, আসে যায় এরকম। এবং একটা হুইল হচ্ছে যে ডার্মাল এডিমা সারাউন্ডেড বাই রেড ফ্লেয়ার অর হ্যালো। আপনারা একটু এই আলোচনার শেষের দিকে ছবি দেখবেন এবং সম্ভব হলে নেট থেকে বা অন্যান্য বই থেকে আপনারা একটু এটার ছবি দেখে নিলে আপনাদের কখনোই ভুল হবে না এবং সবসময় আপনারা আর্টিকেরিয়া চিনতে পারবেন। আর্টিকেরিয়ার সঙ্গে আলোচনার সঙ্গে সঙ্গে আমি শেষের দিকে আরেকটু বলবো, সেটা হচ্ছে অ্যানজিওএডিমা এবং অ্যানাফাইল্যাক্সিস সম্পর্কে। আর আর্টিকেরিয়ার এপিডেমিওলজি, অর্থাৎ দেখা যায় যে প্রায় সারা বিশ্বে প্রতি 5 জনে একজন জীবনের কোনো না কোনো সময় আর্টিকেরিয়ায় আক্রান্ত হয়। পুরুষ মহিলা নির্বিশেষে সবাই আর্টিকেরিয়া আক্রান্ত হয়। আর্টিকেরিয়ার কারণ অনেক বিস্তারিত। তার মধ্যে যে কারণগুলো উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে প্রথমে ইনফেকশাস, ভাইরাল হেপাটাইটিস বি, সি, তারপরে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স ব্যাকটেরিয়াল, তারপরে ইনফেস্টেশন অ্যাসকারিস লুম্বিকয়েডস বা অন্যান্য আরও পরজীবী সংক্রমণ যেগুলো হয় সেগুলো, খাবারের মধ্যে চকলেট, শেলফিট, নাটস, পিনাটস ইত্যাদি, আমরা এগুলো জানি, আসলে বিস্তারিত বলছি না। ড্রাগসের মধ্যে পেনিসিলিন, এনএসআইডি, অ্যাসপিরিন ইত্যাদি। কিছু কিছু ভ্যাকসিন এবং ফুড অ্যাডিটিভসের কারণে আর্টিকেরিয়া হতে পারে। আর আরও কিছু কারণ আছে, অনেক সময় কারণটা খুঁজেই পাওয়া যায় না, তখন আমরা সেটা বলি ইডিওপ্যাথিক। আর এই ছিল মোটামুটি আর্টিকেরিয়া কারণ। আর্টিকেরিয়া 2 প্রকার, অ্যাকিউট এবং ক্রনিক। আর আরেক ধরনের আর্টিকেরিয়া আছে, এটা আসলে একটু বিস্তারিত যদি আপনারা জানতে চান তাহলে জেনে নেবেন। সেটা হচ্ছে ইনডিউসেবল আর্টিকেরিয়া। অনেকে এটাকে ফিজিক্যাল আর্টিকেরিয়া বলে। এরও আরও অনেক প্রকারভেদ আছে, যেমন কোল্ড, থার্মাল ইত্যাদি ইত্যাদি। আসুন এবার প্যাথোজেনেসিস সম্পর্কে জানি। আমার মনে হয় যে আমরা আমাদের এমবিবিএস লেভেলে টাইপ 1, টাইপ 2, টাইপ 3, 4 হাইপারসেনসিটিভিটি রিয়াকশন এবং এগুলো মেকানিজম পড়েছি, এবং সেখান থেকে একটু স্মরণ করে দেখেন যে সেখানে মাস্ট সেল খুবই ইম্পর্ট্যান্ট একটা ভূমিকা পালন করে, এবং মাস্ট সেল ডিগ্রানুলেশনের ফলে হিস্টামিন সহ আরও কেমিক্যাল মেডিয়েটর সিক্রেট হয়। তারা ব্লাড ভেসেলের পারমিবিলিটি বাড়িয়ে দেয়, যার ফলে আপনার ফ্লুইড ব্লাড ভেসেল থেকে বের হয়ে আপনার ডার্মিসে প্রবেশ করে এবং ডার্মাল এডিমা ঘটায়। পাশাপাশি হিস্টামিন সহ অন্যান্য যে আরও মেডিয়েটর বের হয় সেগুলো আপনার প্রুরাইটিস বা ইচিং ইচিং তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর দ্বিতীয় আরেকটি মেকানিজম আছে, অটোইমিউন মেকানিজম। এটা আসলে এখন বলছি না, কিন্তু সম্ভব যদি হয় আপনারা একটু এটা জেনে নেবেন। এই ছিল মোটামুটি প্যাথোজেনেসিস অফ আর্টিকেরিয়া। এরপরে ক্লিনিক্যাল ফিচার, আমার মনে হয় আপনারা সবাই ছবি দেখলে মোটামুটি ডায়াগনোসিসটা করতে পারবেন। আর ক্লিনিক্যাল ফিচারের খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট যে অ্যাপিয়ারেন্স অফ হুইলস উইথ ইচিং অর স্টিংিং সেন্সেশন। আর হুইলসের ডেফিনেশনটা আমাদের আসলে একটু মনে রাখতে হবে। এ পর্যায়ে ট্রিটমেন্ট সম্পর্কে একটু বলবো। আর্টিকেরিয়ার ট্রিটমেন্ট দেওয়ার জন্য প্রথমে রোগীর অ্যাসেসমেন্ট করতে হবে। রোগীর আর্টিকেরিয়াটা যদি খুবই অল্প হয় সেক্ষেত্রে মেইন স্টেজ অফ ট্রিটমেন্ট শুধুমাত্র অ্যান্টিহিস্টামিন। আপনি অ্যান্টিহিস্টামিন ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন দিতে পারেন, কিন্তু দেওয়ার সময় একটু চয়েস করে দিতে হবে। আমরা যদি ফার্স্ট জেনারেশন দিই এটা কাজ করে খুব ভালো, বাট এটা দিতে হবে যদি রোগী কোনো ড্রাইভিং বা অন্য কোনো পেশায় জড়িত থাকে যেখানে সিডেশন হলে তার অসুবিধা হবে, সেসব ক্ষেত্রে আমরা সেকেন্ড আর থার্ড জেনারেশন সেগুলো প্রয়োগ করব। আর
ট্রিটমেন্টের আরও একটু খেয়াল রাখতে হবে। যদি আর্টিকেরিয়ার সঙ্গে অ্যাঞ্জিওএডিমা থাকে অথবা অ্যানাফাইল্যাক্সিস হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে স্টেরয়েড ও সিস্টেমিক অর্থাৎ ওরাল অর ইনজেক্টেবল চিন্তা করতে হবে। পাশাপাশি অ্যান্টি আলসারেন্ট এবং টপিক্যাল কর্টিকোস্টেরয়েড আমরা দেব। এই ছিল মোটামুটি স্পেসিফিক মেজার। আর জেনারেল মেজারের মধ্যে রোগীকে পজিটিভ অর্গানিজম থেকে প্রথমে স্টপ করতে হবে, দূর করতে হবে। যে কারণে আর্টিকেরিয়া শুরু হয়েছে সেটা যেন স্টপ করা হয়। রোগীকে অ্যাসিওর করতে হবে, কাউন্সেলিং করতে হবে। এই ছিল জেনারেল মেজার। প্রগনোসিস সাধারণত প্রায় সব ক্ষেত্রেই দেখা যায় যে আর্টিকেরিয়া একদমই ভালো হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে যখন ক্রনিক আর্টিকেরিয়া ডেভেলপ করে তখন আসলে ট্রিটমেন্ট করাটা কঠিন হয়। তো আপনাদের জন্য পরামর্শ থাকবে যে রোগীর যদি ক্রনিক আর্টিকেরিয়া মনে হয় তাহলে হয়তো আপনি একবার দুইবার ট্রিটমেন্ট দিতে পারেন। আপনারা ট্রিটমেন্টের একটা নমুনা স্লাইডে দেখতে পারবেন। কিন্তু 2 বা ততোধিক পর্যায়ের পরে যদি আসে তাহলে রোগীর আসলে অনেক ইনভেস্টিগেশন প্রয়োজন হয় এবং সেক্ষেত্রে আরও অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট বা ইমিউনোসাপ্রেসিভ ট্রিটমেন্ট দরকার হয়। যেমন আমরা ইমিউনোসাপ্রেসিভ ট্রিটমেন্ট যখন চিন্তা করি সেক্ষেত্রে মিথাইল প্রেডনিসোলোন আইভি দেই। পরবর্তী স্টেপ অ্যাজাথিওপ্রাইন অথবা সাইক্লোস্পোরিন ইত্যাদি আরও ইমিউনোসাপ্রেসিভ আছে যেগুলো আর কি প্রয়োগ করা যেতে পারে। আর আর্টিকেরিয়া ডায়াগনোসিসের জন্য আসলে ক্লিনিক্যাল ডায়াগনোসিসে ট্রিটমেন্ট শুরু করে দেওয়া হয়। তারপরে যদি পজিটিভ এজেন্ট আইডেন্টিফিকেশনের জন্য আমরা প্যাচ টেস্ট করতে পারি, ইমিউনোগ্লোবিউলিন ই টেস্ট করতে পারি, রাস্ট টেস্ট বা আরেকটা টেস্ট আছে সেটার মাধ্যমে ইমিউনোগ্লোবিউলিন ই স্পেসিফিক টু অ্যান্টিজেন সেটা নির্ণয় করা যেতে পারে। এই ছিল মোটামুটি ইনভেস্টিগেশন। এবং আর্টিকেরিয়ার সঙ্গে আর দুইটা বিষয় একটু আমাদের জানা থাকা দরকার, সেটা হচ্ছে অ্যাঞ্জিওএডিমা এবং হচ্ছে অ্যানাফাইল্যাক্সিস। অ্যানাফাইল্যাক্সিস শব্দটা আমরা জানি এবং হয়তো একটু বিস্তারিতই জানি, কিন্তু অ্যাঞ্জিওএডিমাটা একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে অ্যাঞ্জিওএডিমা সহজ কথা বলতে গেলে ডিপ ফর্ম অফ আর্টিকেরিয়া। আর আরেকটু যদি বিস্তারিত বলি তাহলে হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে ইচিং এর সঙ্গে পেশেন্টের ডিস্টেন্সেবল টিস্যু যেসব জায়গায় আছে সেখানে সোয়েলিং হয়। যেমন ঠোঁটে হতে পারে, ল্যারিংসে হতে পারে, স্ক্রোটামে হতে পারে, প্রিপিউসে হতে পারে। সেই সব ক্ষেত্রে আমরা সেটাকে তখন অ্যাঞ্জিওএডিমা বলবো। অ্যাঞ্জিওএডিমার একটা সমস্যার দিক হচ্ছে যে যদি রোগীর অ্যাঞ্জিওএডিমা হয় সেক্ষেত্রে রোগীর ল্যারিঞ্জিয়াল এডিমা হতে পারে, অর্থাৎ ল্যারিংসের ভিতরে সোয়েলিং হতে পারে। সেক্ষেত্রে রোগীর ভয়েস হার্শনেস হবে এবং রেসপিরেটরি ডিস্ট্রেস, ইভেন সেখান থেকে অ্যাসফিক্সিয়া হয়ে রোগী মারাও যেতে পারে। এটা হচ্ছে অ্যাঞ্জিওএডিমার একটি খুবই ঝুঁকির দিক। তো আর এরপরে আসছে অ্যানাফাইল্যাক্সিস। সেখানেও বিশেষত টাইপ হাইপারসেন্সিটিভিটি রিয়াকশন হয় এবং রোগী তার ব্লাড ভলিউমে ডিস্ট্রিবিউশনে প্রবলেম হয় এবং হচ্ছে যে সেক্ষেত্রে রোগী আনকনসিয়াস হয়ে যেতে পারে এবং তার শরীরে আর্টিকেরিয়া লাইক লেশন থাকতে পারে, সিভিয়ার প্লুরাইটিস হতে পারে এবং অ্যাঞ্জিওএডিমাও দেখা যেতে পারে। এবং আমরা যদি অ্যানাফাইল্যাকটিক রিয়াকশন অথবা অ্যানাফাইল্যাক্সিস সন্দেহ করি তাহলে ইমিডিয়েট আমরা সিস্টেমিক বিশেষত ইনজেক্টেবল কর্টিকোস্টেরয়েড এবং ইনজেক্টেবল এপিনেফ্রিন এই সকল বিষয় চিন্তা করব এবং খুব দ্রুত রোগীকে হসপিটালে রেফার করব। তো আর্টিকেরিয়া, অ্যাঞ্জিওএডিমা এবং অ্যানাফাইল্যাক্সিস সম্পর্কে এই ছিল আলোচনা। আপনারা একটা নমুনা চিকিৎসা এবং এর কিছু ছবি স্লাইডে দেখতে পারবেন। আপনাদেরকে ধন্যবাদ।